নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। এখন বিকেলের বিতর্কের সময়। দেখুন, দুটো নজিরের কথা বলবো তৃণমূল কংগ্রেসের। গোটা দেশে এমন দল বিরল। কেন বলছি? হ্যাট্রিক ক্ষমতায় ফেরার ক্ষেত্রে, হ্যাট্রিক ক্ষমতায় আসার ক্ষেত্রে 11, 16, 21 রেকর্ড নজির। আবার একই সঙ্গে এই গত 12 বছরে বা তারও কম সময়ে এমন কোনো দল নেই যে দলের ডজন খানেকের বেশি নেতা দুর্নীতির গন্ধ মেখে বা দুর্নীতির হাওয়ায় তারা জেলের হাওয়া খেয়ে এসেছেন। কিছু মামলা এখনো ঝুলে রয়েছে, সব প্রমাণ হয়নি, কিন্তু গেছেন তো জেলে। সুতরাং স্বচ্ছতা, যে তৃণমূলের মূল স্লোগান ছিল সততা, সেই সততার স্লোগানকে বারে বারে ধাক্কা দিয়েছে স্বচ্ছতা অস্বচ্ছতার বিতর্ক। এখন তৃণমূল কংগ্রেস একটা নব সাজতে চলেছে, এমন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর তাতে রাজি হয়েছেন। কতটা রদবদল হবে, কেমন রদবদল হবে, কারা থাকবেন কারা যাবেন আমরা জানি না, কিন্তু ফেব্রুয়ারির শেষে একটা মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের আছে। তার আগে বা সেই সময়ে একটা রদবদল হতে চলেছে। ঠিক তার আগে মদন মিত্রর মতো নেতারা বলছেন ক্লিন তৃণমূল চাই, ধবধবে তৃণমূল চাই, কর্পোরেট তৃণমূল চাই। বিরোধীরা বলছেন ক্লিন তৃণমূল। ক্লিন তৃণমূল কি আদৌ সম্ভব? এটাই আজ আমাদের বিকেলের বিতর্ক। অতিথি আলাপ করাবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিজেপির তরফে মণিকাঞ্চন পাল বাঁদিকে, মাঝে রয়েছেন সিপিআইএম মুখপাত্র এবং নেতা চন্দন চট্টোপাধ্যায়, একেবারে শেষে এপাশে রয়েছেন রাধামোহন রয়, তিনি তৃণমূলের পক্ষে বলবেন এবং রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই আইনজীবী রাধামোহন বাবুর কাছে যাওয়ার আগে আমি প্রথমেই চলে যাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য ছিল। একেবারে হালেই সেবাশ্রয় প্রকল্পের মঞ্চ থেকেই তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি রদবদল সম্পর্কে কি বলেছিলেন একবার শুনুন। সাংগঠনিক রদবদল তো হবেই, ঠিক সময় হবে। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে, সে আমি বলতে পারবো না, সে তো দলনেত্রীর সিদ্ধান্ত। সেই সময় প্রায় সমাগত, সেই সময় আসন্ন, তেমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তত 16 থেকে 17টা জেলার সভাপতি বদলে যেতে পারে, এমন খবরও আমাদের কাছে রয়েছে। মদন মিত্র কাল তিনি ঠিক কি বলেছিলেন, যেটা আজকের বিতর্কের ট্রিগার পয়েন্ট, শুনুন। চাইব যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক, এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। মানে এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। রাস্তায় ময়লা রয়েছে, এই ধুলোগুলো উঠছে না, রাস্তায় ময়লা রয়েছে, ময়লাগুলো সব করে না। উই ওয়ান্ট আ ক্লিন, কর্পোরেট ঝকঝকে তৃণমূল। এক ঝলকে দেখাবো আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতারা কি বলেছেন, শুনুন। তৃণমূল কংগ্রেস এর থেকে ময়লা পরিষ্কার করা যাবে না, পুরোটাই ময়লা হয়ে গেছে। মদন মিত্র, বিশেষ করে মদন মিত্র, কারণ মদন মিত্র সবচেয়ে নোংরা কথা বলেছেন, সবচেয়ে ইতরের মতো কথা বলেছেন মদন মিত্র। বাকিরাও বলেছেন, কিন্তু ইতরামিতে মদন মিত্র সকলকে ছাড়িয়ে গেছে। মদনদা কি খেয়ে বলেছে সেটা বলতে হবে, কারণ সবচেয়ে বড় আবর্জনা, ময়লা, দুর্গন্ধ মদনদার ইন্টারভিউ নিতে যাওয়ার সময় আপনারা নিশ্চয়ই পান একটা বিশেষ ধরনের দুর্গন্ধ। মদন মিত্র কখন কি বলে, মদন মিত্র কখন খেয়ে বলে, কখন না খেয়ে বলে, সেটাই আমরা বুঝতে পারি না। আর রাজনৈতিক কথাবার্তা ভালোভাবে বলা বা সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত। রাধামোহন রায়ের কাছে যাব। রাধামোহন রায়, আপনি আজকে প্রথম বক্তা আইনজীবী রাধামোহন রায় তৃণমূলের পক্ষে বলবেন। এই যে রদবদল নিয়ে অনেক দিন ধরে অনেক তরজা, অনেক বিতর্ক দলের মধ্যেই আছে, এখনো বিতর্কের শেষ নেই। মদনবাবু বলছেন যে সমস্ত প্রবীণকে ফেলে দিলে হবে না, এটাও তো এই বিতর্কের একটা বিষয় অবশ্যই। আবার একই সঙ্গে তিনি বলছেন 24 ক্যারেটে গয়না হয় না।
দেখুন, আমি একটা কথা বলি, আমাদের দল যেটা হচ্ছে অন্যদের দলের মতন তো না যে মানে নেতারা নিজের ভিউ রাখতে পারবেন না, একটু মাইকটা তুলে নিন। নেতারা ভিউ রাখতে পারবেন না। আমাদের দল হচ্ছে একটা ফ্যামিলি, একটা ফ্যামিলিতে প্রত্যেকজনেরই ভিউ আছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিসিশন তো আমরা দল করি মমতা ব্যানার্জিকে দেখে। আমাদের অভিষেক ব্যানার্জি একটা ইউথ আইকন, এটা তো সত্যি মানতে হবে। আর জিনিসটা হচ্ছে দেখুন, আমাদের দলে আমি ব্যাপারটা নেই, আমরা সবাই, এটা হলো আমাদের ফ্যামিলি। আর আমাদের যেমনি প্রবীণ দরকার, যেমনি নবীন দরকার, যেমনি প্রবীণ দরকার সেমনি নবীনও দরকার। এবার নবীনদেরকে একদম স্কোপ দেওয়াটা না দেওয়াটা এটা কিন্তু মনে হয় না ঠিক। তাই জন্য নবীনও যেভাবে দরকার, প্রবীণও দরকার। আর ইয়াং জেনারেশন তো অফকোর্স একটা সবসময় দেখুন বদল, এটা তো সৃষ্টির একটা মানে বদল তো সবসময় দরকার, এটা বদল না হওয়ার তো এটা ব্যাপার নেই। কিন্তু যেমনি আমরা ইয়াং জেনারেশন দরকার, সেমনি আমাদের পুরনো যারা এক্সপিরিয়েন্স লিডার আছেন, বড় লিডার আছেন, তাদেরও এক্সপিরিয়েন্স খুব দরকার। আমরা অ্যাজ আ ফ্যামিলি সবাই মিলে একসাথে কাজ করব। আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাকে দেখে আমরা কাজ করছি, তার প্রেরণায় আমরা কাজ করছি। প্রতিনিধির কাছে আসি। ক্লিন তৃণমূল প্রয়োজন, এটা যখন বলা হবে স্বাভাবিকভাবে তার মানে দল ক্লিন নয়, তাই তো এরকম সুর বেরিয়ে আসে। হালকাতারা সাদা হয় শুনেছেন? সুতরাং বিষয় কিছুই নয়। বিষয় আগে এরা গামলার দুধ চুমুক দিয়ে খেত, ফলে মুখে লাগতো। আর আপনি যতক্ষণ একটু আগেই বললেন না যে এতক্ষণ জেলে গেছে, সব চুমুক দিয়ে খেয়েছে, মুখে লেগেছিল বলে ধরতে পেরেছে, এখন সব স্ট্র দিয়ে খাবে। তোমার বলার সময় বলিনি প্লিজ। তো সুতরাং স্ট্র দিয়ে খাবে, নতুনভাবে খাবে। আগে ডিরেক্ট চুরি হতো, এখন ডিজিটাল যুগ, অন্যভাবে চুরি করবে, ডিজিটালি চুরি করবে, ফিজিক্যালি যাওয়ার দরকার পড়বে না, সেই কথাই হয়তো বলছে। আমি এটুকু বলতে চাই, কিছুদিন আগে একটা ওটিটি বেরিয়েছিল মির্জাপুর, আর সেখানে ডন ছিল কালীন ভাইয়া, আর তার ছেলে মুন্না ভাই, সে সব ডাকাতি করে বেড়াতো। আর মুন্না ভাইয়ের এক বন্ধু মুন্না ভাইকে বাঁচানোর জন্য যখন গুলি চালায়, পরে চিফ মিনিস্টারের সামনে ওই কালীন ভাইয়া মুন্না ভাইয়ের বন্ধুটাকে গলা টিপে মেরে ফেলে। এবং তখন একটা ডায়লগ দিয়েছিলেন কালীন ভাইয়া, যে রাজকুমার জন্ম হয় রাজা হওয়ার জন্য, মরে তো সব রাজকুমারের বন্ধুরা। এখানেও ঠিক সেই হচ্ছে। রাজকুমার কি হবে? যে আজকে অন্নপ্রাশন হচ্ছে যেই বাচ্চাটার, তাকে জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসের নেক্সট প্রেসিডেন্টকে, নেক্সট চিফ মিনিস্টার ক্যান্ডিডেটকে, এক কথাই বলে দেবে। সুতরাং রাজকুমার তৈরি হয়ে গেছে রাজা হওয়ার জন্য। এইসব সাসপেনশন, এগুলো সব নাটক চলছে। আর মদনদার ব্যাপারে টাইমিংটা দেখে নেবেন কখন কি বলছে। আর বলছেন, আপনি বললেন যে আমরা, ও বলল যে এখানে দলে আমরা হয় খাওয়ার সময়। আমি যখন হয়, কোনোদিন মমতা ব্যানার্জিকে বলতে শুনেছেন আমরা ভোটে দাঁড়িয়েছি, আমি ভোটে দাঁড়িয়েছি 294টা সিটে আমি ক্যান্ডিডেট, আমি তো তখনই আসে। সুতরাং এসব নাটক চলছে, রাজকুমারকে রাজা বানানোর পরিকল্পনাই। বেশ, চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএম মুখপাত্র, তার প্রতিক্রিয়া শুনবো। কিন্তু তার আগে মেন বিতর্কের বিষয় হচ্ছে ক্লিন কথাটা এখন বলার প্রয়োজন পড়ছে কেন এতদিন শাসন চালানোর পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী বিভিন্ন মঞ্চ থেকে, বিশেষ করে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কেমন দল প্রত্যাশা করেন শুনুন। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই, যার বিবেক আছে, যার আবেগ আছে। বিত্তবান চাই না, বিবেকবান চাই। চন্দন চট্টোপাধ্যায়, আপনার পালা। আমি বলছি কি যে দেখুন, শীতকাল তো অনেকেই স্নান করেন না, দীর্ঘদিন একই জামা পরতে পরতে দুর্গন্ধ বেরোলে তার সহকর্মীরা, সহপাঠীরা তাকে বলেন যে জামাটা প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। তৃণমূল কংগ্রেসের হচ্ছে সেই অবস্থা, এত দুর্গন্ধ বেরোচ্ছে এই জামা যারা পরেছেন তৃণমূল কংগ্রেসের, যে গোটা সমাজ এখন বলছে জামাটা পরিবর্তন কর। সেই জন্যই তারই কৌশল। কিন্তু কম্বলের লোম যেমন আপনি যতই তুলতে যান গোটা কম্বল শেষ হয়ে যাবে, কিন্তু লোম বাঁচা শেষ হবে না, তেমনি তৃণমূল কংগ্রেসেও তাই। কেন বলছে এই কথা? যে অদ্ভুত একটা ব্যাপার চলছে। ডিসেম্বরে বিজেপি বলল আমরা সরকার চেঞ্জ হয়ে যাবে, ফেব্রুয়ারিতে বলছে আমার দল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মাঝখানে পড়ে থাকলো জানুয়ারি। গোটা জানুয়ারি মাস জুড়ে পার্থ বাদ দিয়ে বাকি সব, মানিক, অনুব্রত, বালু, জীবনকৃষ্ণ সব এক এক করে বেরিয়ে গেল। তো এটা কি পরিবর্তন? এদেরকে অ্যাকোমোডেট করবেন আবার দলে, অথবা এরা হয় তৃণমূল থেকে বিজেপি যাবেন, বা বিজেপি থেকে যেমন তৃণমূলে আছেন এরকম থাকবেন। আমার দ্বিতীয় কথাটা হচ্ছে যে সত্যি সত্যি তো মদনবাবু যে কথাটা বলছেন ক্লিন তৃণমূল,
ক্লিন তৃণমূল বলতে কি কয়লা ময়লা এসব আছে? যে বলছেন তারই তো তাই, তিনিই তো জেলে ছিলেন, তিনি তো প্যানিক অ্যাটাক হচ্ছিল সারদা নারদা এই সব কেসে। ফলে তাদের এই কথাটা বলার কোনো মানে হয় না। ফলে একটা দলে, এটা ঠিক তৃণমূল কংগ্রেস এ যাবৎকালীন বাংলায় যত রাজনৈতিক দল এসছে তার সঙ্গে তফাৎ হচ্ছে যে কোনো একটা দলে দু একজন দুষ্কৃতী থাকতে পারে, যদিও দল তা চায় না, কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা একেবারে মোটামুটি কয়েকজন দুষ্কৃতী মিলেই তৈরি করেছেন এবং 75-25 ভাগ সমাজ জীবনে এটা বিবেকবান, পার্থবাবু বিবেকবান, মানিকবাবু বিবেকবান, এরা যারা যারা ঘুষ খেয়েছেন, লোকের অন্ন পর্যন্ত তুলে নিয়ে এসছেন, বালুবাবু রেশন চুরি করেছেন, তারা বিবেকবান, এরা সেই বিবেকবান, এদেরকে কমিটিতে রাখা হবে পরের দিনে। বেশ, এবার সাংগঠনিক রদবদল তৃণমূলের এটা অভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিয়ে অন্য কারো কিছু বলার থাকতে পারে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা দলের মেকওভার কতবার প্রয়োজন হয়? একবার যখন আপনারা 2019-এর লোকসভায় আপনাদের খারাপ রেজাল্ট হলো, তারপরে আপনারা সেই শূন্য স্থান যেটা হলো সেটাকে ভরাট করার জন্য প্রশান্ত কিশোর এলেন, মেকওভার হলো, তারপর তো উপর্যুপুরি জয়, তাহলে আবার এই এত বদলের প্রয়োজন পড়ছে কেন? মানে যে ধরনের বদলের ঘটা আমরা শুনছি। দেখুন না, আমি আগে হ্যাঁ অবশ্যই বলুন বলুন। দেখুন, আমাদের দল এই নীতিতে চলে না হাম দো আর হামারে দো, ঠিক আছে? তো মানিকবাবুর বোঝা উচিত ছিল যে ওনাদের তো আমরা ব্যাপারটা নেই, তাই জন্য উনি আমরাটা খাওয়াতে খান। আমরা জনগণের জন্য আছি, আর আমাদের দল একটা ফ্যামিলি, এটা আমরা প্রত্যেকবার দেখিয়ে দিয়েছি। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে চন্দনদা যেটা বলছে যে চান করে না, তারা ওনারা তো নিশ্চয়ই 34 বছর চান করেননি, তাই জন্যে মানে জনগণ ওনাকে চান করার স্কোপ দিয়ে দিয়েছে, আর আমার মনে হয় না পরেও বাকি বছরে দেবে স্কোপটা জনগণ। আচ্ছা, আপনি যেটা বলছিলেন জিনিসটা হচ্ছে যে দলে দেখুন, হ্যাঁ আপনার আরেকটা কথা ছিল যে সবাই জেলে গেছে। দেখুন জেল কি হয়, অ্যালিগেশন, এটা আপনি জানেন নিশ্চয়ই। আমি সঙ্গে এটাও বলেছি জেলে গেছেন মানে তিনি দোষী এমন নয়। এক মিনিট কিছু মামলা একটু বলে দিই, এটা আপনাকে বলে দিচ্ছি, এটা ব্রাশ আপ করে দিচ্ছি সবাইকে। 498-এ করে একটা সেকশন ছিল, পার্টিকুলার সেকশন, যেখানে ওয়াইফ কমপ্লেন করতো আর ইমিডিয়েট অ্যারেস্ট হয়ে যেত। ওখানে কিন্তু পরে সুপ্রিম কোর্ট দেখলো না, অনেকগুলো অ্যালিগেশন এমন হয় যেটা ফেক, হ্যাঁ, জাস্ট টাকা তোলার জন্য এটা অ্যালিগেশন হয়, তাই জন্য সেকশন 41-এ নোটিশ একটা করতে হবে, তারপরে ইমিডিয়েট অ্যারেস্ট হবে। তো জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অ্যালিগেশন যদি সত্যি থাকতো তাহলে সব প্রুভ হতো, একটাও অ্যালিগেশন কিন্তু আমাদের আগেন্সে প্রুভ হয়নি, তাই জন্য আমাদেরকে কোর্ট বেল দিয়েছেন, ঠিক আছে? আর এক মিনিট, তলা থেকে 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে, ওটা তো প্রুভ, ওটা কার টাকা, এটা তো প্রুভ করা যায়, টাকা পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া গেছে, ওটা কিন্তু প্রুভ তো হয়নি কার টাকা, ঘর থেকে কোথা থেকে এলো তাহলে? এবার আমি বলি, সুপ্রিম কোর্ট বহুবার সিবিআই ইডি কে ঝেড়ে লাল করে দিয়েছে। আপনি সঞ্জয় সিং থেকে নিয়ে বাকি মামলাতে আপনি দেখে নিন, রিসেন্ট আপনি জানেন হয়তো মুম্বাই হাইকোর্টে ইডি কে 2 লক্ষ টাকা, 2 লক্ষ না 1 লক্ষ টাকা কস্ট করেছে। না জানি, আমরা সেগুলো খবরও দেখিয়েছি। জিনিসটা হচ্ছে ইডি যে একেবারে কোনো ক্ষেত্রে ইডির কোনো ফল্ট নেই সে কথা টিভি নাইন বাংলাও বলছে না। এবার আমরা যেটা বলছি, আজকের ডিবেটের যেটা বিষয়বস্তু, এটা হচ্ছে এই যে বদল বদল বদল, এতদিন ধরে তালিকা জমা দিয়ে বদল। মদন মিত্র বলছেন কেন মদন বাবুকে এটা মনে করিয়ে দিতে হচ্ছে যে সমস্ত প্রবীণকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মারপিট লেগে যাবে। আমি বিজেপির প্রতিনিধির কাছে আমি এটা জবাব দিয়ে দিই, তাহলে আসছি আপনার কাছে আসছি। বিষয় হচ্ছে এখন যদি ক্লিন তৃণমূল হয় তাহলে এতদিন নোংরা ছিল, ওরাই স্বীকার করছে, তাহলে এতদিন কেন ক্লিন করেনি? কিন্তু সেটা নয়, আমি ধরলাম ইডি সিবিআই সব ওদেরকে ভিক্টিমাইজড করছে। আজকে আমরা প্রত্যেকটা পার্টির যে মুখপাত্র থাকে, কিছুক্ষণ আগে আমাদের শ্রমিকদা প্রেস করলেন মুখপাত্র বলে, এক মিনিট ভাই প্লিজ আমি আসছি, হামারা দো এসের পরে আসছি। সেখানে মুখপাত্র মানে কি, প্রত্যেকটা পার্টির প্রত্যেক বিষয়ে সে প্রথমে টিভি চ্যানেলে আপনাদেরকে ইনফরমেশনটা দেবে। আজকে বলুন তো, ভারতবর্ষের কোনো একটা পার্টির মুখপাত্র জেল খাটা? একটা পার্টি দেখান, তাকে খুললেই আপনাকে চ্যানেলে খুললে দেখতে হচ্ছে। ছেড়ে দিলাম ইডি সিবিআই থাকে না, তখন যাকে আপনি দেখছেন টিভি খুললে তৃণমূলের মুখপাত্র হয়ে, তাকে জেল কে খাটিয়েছিল? ইডি এসেছিল না সিবিআই এসেছিল? এই মমতা ব্যানার্জির পুলিশ জেল খাটিয়েছিল, তার উক্তিগুলো এখন চ্যানেলে দেখান। সুতরাং কোনটা ঠিক কোনটা বেঠিক বলার কিছু নেই। আমি এটুকু বলতে পারি যে আগে আমরা 34 বছরে দেখেছি যে উন্নততর বামফ্রন্ট, এখন হচ্ছে একটা নতুন একটা ওয়ার্ড ইউজ করতে হবে তো, ক্লিন। উন্নততর বামফ্রন্ট এমন উন্নতি করে যে আকাশে বিলীন হয়ে গেছে, এরাও ক্লিন হতে হতে এমন পরিষ্কার হবে, শরতের আকাশের মতো পরিষ্কার হয়ে যাবে। আর বারবার বলছি, যেখানে ওপর থেকে নিচ পর্যন্ত চোর। আজকে শ্রমিকদা কিছুক্ষণ আগেই বলেছেন রাস্তা দেখুন, রাস্তা চাষ করা যাচ্ছে, ইঞ্জিনিয়ারদের বাড়ি তৈরি হচ্ছে, তো উপর থেকে নিচ পর্যন্ত চোর আছে, সেখানে কাকে পরিষ্কার? বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের একটু আগেই শোনালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যেটা মানে বদলের যেটা গ্রাউন্ড হবে, উনি বারবার পারফরমেন্সের কথা বলেছেন,
যে মানুষের কাজ করেছি না নিজের কাজ করেছি? চন্দনবাবু একদম পার্সেন্টেজের খুব সত্যি কথা রাজা, আমি একটা কথা শুধু বলে দিই, সেটা হচ্ছে এই যে ক্লিন নিয়ে কথা হচ্ছে, তো এই ডিটারজেন্ট পাউডার কিন্তু বিজেপির কাছে আছে। এই তৃণমূল কংগ্রেস যত নোংরা কাজ করেছে, এই নেতাদেরকেই জেট প্লেনে করে তুলে নিয়ে গিয়ে বিজেপি তাদের হাতের পতাকা ধরিয়েছে, ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে ফেলে দিয়ে, তারপরে তারা বিজেপি হয়ে গেছে, আবার তারা টিএমসিতে ঘুরে চলে। ফলে ডিটারজেন্ট আর ক্লিনিং নিয়ে বিজেপির না কথা বলাই ভালো, ওটা বামফ্রন্ট বলতে পারে, বামফ্রন্ট বলবে। দ্বিতীয় হচ্ছে, আমি প্রশ্ন করছি ভাই, সততার প্রতীক এই ব্যানার আজকে পশ্চিমবাংলার কোনো ল্যাম্পপোস্টে নেই কেন? হিম্মত থাকলে আজকে ল্যাম্পপোস্টগুলোয় কেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোয় লাগান, তাদের কর্মীরা বিশ্বাস করবেন না। কারণ আমরা এখনো বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী চোর নন। নিচের দিকের কর্মীর 20,000 কোটি টাকা নেই, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নেই, কিন্তু ওপরের দিকে যারা আছেন 75-25-এর ভাগে, তারা তো 75 ভাগ নিয়ে চলে যাচ্ছেন। ফলে তাদের দিকেই দুর্নীতিটা বেশি জমছে। নিচের দিকে তলার দিকে তৃণমূল কর্মীরা সবাই চোর নন, তারা সবাই চোর। বেশ, আমি রাধামোহন বাবুর কাছে আসবো, কিন্তু দেখুন এটা যেমন একটা যুক্তি, আর একটা যুক্তি স্ট্যাটিস্টিক্স অন্তত তাই বলছে, ভোটের বাক্সে তৃণমূলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়েছে। ফলে আপনারা কি এখানেই কনফিডেন্ট যে সাফ সাফাই না? জনগণ আমাদের উপরে ভরসা করছে, জনগণ ভরসা করছে। এই ঝকঝকে আলো 34 বছরে আপনি দেখেছিলেন রাস্তায় রাত্রিবেলা যখন যাবেন আপনি সল্টলেক থেকে, আপনি মানে গ্রাম অঞ্চলে দেখুন ঝকঝকে আলো। তারপরে এই যে ইনারা যে চন্দনবাবু যে উন্নতির ব্যাপারটা বলছেন, বলতে দিন। না 34 বছরে আপনি বলতে দিন না, আপনার উন্নতির কথা বলছি, আপনারই ভালো কথা বলছি। ঠাকুরদার হাতে মোবাইল ছিল, উন্নতি কি করেছিল? সত্যি উন্নতি করেছিল। একটু বলতে দিন, আরে বাবা একটু বলতে দিন। জিএসটি আমাদের নাকি? আচ্ছা বলুন, সময় নষ্ট না। উন্নতি কি করেছিল দেখুন, সবাই সব মানে ইনি যে বললেন ইনাদের দলেও সবাই খারাপ না, কিন্তু ইনাদের উন্নতি কি ছিল? মার্ডার উন্নতি ছিল, রেপ উন্নতি ছিল, ধানতলা, বানতলা, সাইনবাড়ি, আপনারা সবাই বিচার হতো। আর এখন বলা হয় টাকা নেই, এখন বলা হয় বাবা মাকে বলা হয় টাকা নেই। আপনি লজ্জা করা উচিত। বেশ, আপনাদের এই রদবদলটা আপনারা কি প্রত্যাশা করছেন? আমি বলছি ইনাদের উন্নতি এটা ছিল, এটা উন্নতি তোমাদের। আমি বলছি রদবদলটা কিসের ভিত্তিতে হবে প্রত্যাশা করছেন? ধরুন একজন দাগী লোক বারবার একটা জায়গায় দলকে জেতায়, সে থেকে যাবে। আমাদের সেনাপতি যেটা বলছেন পারফরম্যান্স, এটা সত্যি কথা। দেখুন আমাদের প্রফেশনে পারফরম্যান্স মানে হতে পারে তো সে দাগী কিন্তু পারফর্মার, সে থেকে যাবে। আমার প্রশ্ন এটা। হ্যাঁ এটাই আপনার বলছি, আমাদের প্রফেশনেও আছে পারফর্মার পেরিশ। পারফরমেন্সটা প্রত্যেকটা জায়গায়, আপনাদের কর্পোরেট ফিল্ডেও দেখুন পারফরমেন্সটা খুব দরকার প্রত্যেকটা জায়গায়। তো দলেও পারফরমেন্স, যে জনগণের জন্য বেশি কাজ করছে, জনগণের সেবা করছে, জনগণের জন্য প্রত্যেকটা সময় প্রস্তুত আছে, সেটা তো দরকার। আর আমাদের তার মানে এটা না। আসছি আবার সুযোগ দেব দিলীপ ঘোষ, আমাদের সুপ্রিমো। আসছি প্লিজ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তিনি কি বলছেন একবার শুনুন, তারপর আবার ফিরবো আমরা বিতর্কে। তৃণমূল বলে কিছু আছে কি? তাহলে তো ঠক বাড়তে গা উজাড় হয়ে যাবে। সেই জন্য এগুলো শুনতেও ভালো লাগে। আর কারা বলছেন? যারা ক্ষমতার থেকে দূরে আছেন, বহুদিন ধরে উপোস করে আছেন। হুমায়ুন কবির বলছেন আর কিছু না, অভিষেক ব্যানার্জি শেষ, তার হাতে ছেড়ে দেওয়া উচিত। ইনি বলছেন মমতা ব্যানার্জির নেত্রী। আরে মমতা ব্যানার্জি তো পার্টি শুরু করেছেন, তার হাতেই তো পার্টি আছে। তাহলে নর্দমা হয়ে গেল কেন তৃণমূলটা? ঝকঝকে তৃণমূল চাইছেন, ঝকঝকে তো উনি আছেন, মদন মিত্র একবার সুন্দর পরিষ্কার চেহারা। এই ধরনের স্টেটমেন্ট দিয়ে নিজেকে হয়তো মিডিয়ায় আনার চেষ্টা করছেন, বা এটা তো প্রমাণ করে দিচ্ছেন যে তৃণমূলটার পার্টি বলে কিছু নেই, নর্দমা হয়ে গেছে। যিনি তৃণমূলের পক্ষে বলছেন তাকে একবার সুযোগ দেবো বিতর্কের, এটাই শেষ পালা তার কথা বলার। কিন্তু দেখুন আরেকটা ব্যাপার, আমি বারবার যেটা বলছি, পারফর্মার, কিন্তু মানুষ এটা জানতে চায় ভোটে দলকে জেতায়, কিন্তু তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ এবং ভাবমূর্তি খারাপ, কিন্তু ভোটে দলকে জেতান, তিনি থাকবেন না যাবেন। আমি একটু আমারটা কমপ্লিট করে নিই, বলে নিন। দেখুন আমাদের বাংলাতে একটাই লিডার আছেন, যেটা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। ঠিক আছে, ওর উপরে কোনো অপোজিশন নেই, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের সেনাপতি, আমাদের অভিষেক ব্যানার্জি, একটা ইউথ আইকন। এটা দিয়ে প্রত্যেকজন অপোজিশন পার্টিগুলোকে শেখা উচিত। এবার দেখুন জনগণ, আপনি দেখুন আপনি বাইপল ইলেকশন করিয়ে নিন, আবার কোথাও থাকলে আপনি খোঁজ করুন, আবার এরা গোহারান হারবে। জিনিসটা হচ্ছে জনগণ, জনতা সব জানতে, একটা কথা আছে, জিতলেই সৎ, জিতলেই ভালো, না জিতলেই একবারে ভুল। তার তো দেখুন আমরা কিন্তু ভুলকে আমরা টলারেট করি না, কারাপশন আমরা টলারেট করি না। ভুলকেই টলারেট করো বলে যেত। বেশ, আপনার সময় শেষ, এবার বিরোধিতা বলতে দিতে হবে। এক মিনিট, যে চন্দন চট্টোপাধ্যায় আমরা বাজাচ্ছি না, যিনি বলেছিলেন ভাগ বাজাবো, তার মাথায় অক্সিজেন কম যায়। মুখ্যমন্ত্রী বলছেন তুই তো বোমবাদিস, সে থেকে যায় এমএলএ, তো সেই দলের কাজ করা হবে। ফলে ওদের একবার যখন মদন মিত্রর মতো বিধায়ক
ওয়েটি বিধায়ক তো বটে, যখন তিনি বলছেন ক্লিন তৃণমূল চাই, তখন কিন্তু মানুষের একটা প্রত্যাশা জন্মায়। সেই জন্যই বারবার প্রশ্ন করা। বলুন। না, আমি এটুকুই বলতে চাই, যারা আজকে চিৎকার করছে তারা কোথায় ছিল, কোথায় আসছে, আর পারফরমেন্স কার? আগে তো যারা একটা প্রুফ তো দেখাবে যে আমরা পারফরমেন্সটা কোন বেসিসে দেখায়। একটা চোরকে ছেড়ে দিন, যারা জেল খেটেছে ইডি সিবিআই ছেড়ে দিন, ছোট ছোট পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে যারা টাকা চুরি করেছে, আবাস যোজনার টাকা নিয়েছে, জনগণ যাদের পেটাচ্ছে যে তৃণমূল নেতাগুলোকে, সেই তৃণমূল নেতাগুলোও এখনো পথ ধরে বসে রয়েছে। উত্তর দেওয়ার শেষ সুযোগ দেব। আপনাকে উত্তর দেওয়া। মিটু কেন ভাই? তুমি আবাস থেকে শুরু করে এত ব্লক স্তরের নেতারা বলছেন, ওটা তো আপনাদের প্রমাণ হয়েছিল, আমাদের তো প্রমাণ হয়নি। এলিগেশন তো আমাদের প্রমাণ হয়নি, তোমাদের প্রমাণ হয়ে গেছে। তোমাদের প্রমাণ হয়ে গেছে যে মেয়েদের সঙ্গে নোংরামি করতো। তোমার এমপির তো প্রমাণ হয়ে গেছে। মোদি সাহেব, তুমি জানো না মাঝে বলেছিল রিজাইন করতে, রিজাইন করতে হলো তো। আজকের বিতর্কে দোহাই, আজকের বিতর্কের সময় শেষ, আজকে আর আমরা সময় দিতে পারছি না। কিন্তু প্রশ্নটা গুটি কয়েক রাজ্য স্তরের নেতাকে নিয়ে নয়, আবাস থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ প্রকল্প, যেগুলো মুখ্যমন্ত্রীরই প্রকল্প বেশি করে, সেইগুলোতেই আমরা তৃণমূলের হাত পুড়তে দেখেছি ব্লক স্তরের অসংখ্য নেতার জন্য। এদের সবাইকে যদি সরাতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের অবয়বটা কি দাঁড়াবে? সবাইকে কি সরানো হবে? এই প্রশ্ন আমরা মানুষের হয়ে রাখলাম। দেখতে থাকুন টিভি 9 বাংলা।